অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে শারদীয় শুভেচ্ছা। এখন আমি হাজির হয়েছি নবম দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞানের সপ্তম অধ্যায়ের রাসায়নিক বিক্রিয়া নিয়ে। এই রাসায়নিক বিক্রিয়া তোমরা নিচের ক্লাসেও খুব দেখে এসেছো, ক্লাস 8-এও তোমরা পড়েছো। এখন এইটার একটু ব্যাপক, রাসায়নিক বিক্রিয়ার বিভিন্ন দিক থেকে রাসায়নিক বিক্রিয়াকে কয় ভাগে ভাগ করা যায়, কিভাবে তার রাসায়নিক বিক্রিয়াগুলো হয়, এইরকম কিছু বিষয় নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব। আমি আলোচনা করব যে ভৌত পরিবর্তন এবং রাসায়নিক বিক্রিয়ার মধ্যে পার্থক্য কি করে বুঝবো সেটা নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব। পদার্থের পরিবর্তনকে বিশ্লেষণ করে রাসায়নিক বিক্রিয়া শনাক্তকরণ, রাসায়নিক বিক্রিয়া যে হলো পদার্থের রাসায়নিক বিক্রিয়া হওয়ার আগে যে মোট পদার্থ রাসায়নিক বিক্রিয়ার পরে যে আণবিক ভর অনুসারে সমান থাকবে সে বিষয়টা নিয়ে তোমরা জানতে পারবে। রাসায়নিক বিক্রিয়ার শ্রেণী বিভাগ যেমন একমুখী বিক্রিয়া, দ্বিমুখী বিক্রিয়া, তারপরে রেডক্স জারণ বিজারণ বিক্রিয়া, তারপরে আছে যে তাপ উৎপাদী বিক্রিয়া, তাপহারী বিক্রিয়া, এই বিষয়গুলো নিয়ে আজ আমরা তোমাদের সাথে আলোচনা করব। তো শুরুতে দেখা যাক যে ভৌত পরিবর্তন এবং রাসায়নিক পরিবর্তন। আমরা সবাই কম বেশি বুঝি যে আমরা যখন বাজার থেকে বরফ কিনে খাই, আমরা আইসক্রিম খাই বা আইসক্রিম যদি মাটিতে পড়েও যায় কখনো, আমরা দেখে থাকবো। ইলিশ মাছ কিনতে গেলে তোমরা বাজারে গিয়ে দেখবা যে এখন ইলিশ মাছ কিনতে গেলে তোমাদেরকে মাছে বরফ দিয়ে দেয়, নেওয়ার পরে আস্তে আস্তে বাসায় আসতে আসতে কিন্তু সেই বরফ আর সেরকম অবস্থায় থাকে না, সেটা অন্য অবস্থায় পরিবর্তিত হয়ে যায়, তার বরফ গলে পানি হয়ে যায়। তো এইরকম আবার আইসক্রিম যে কথা বলছিলাম, যে আইসক্রিম আমরা খাইতে খাইতে কিছু আইসক্রিম আছে যে পড়ে যায়, কিছু আইসক্রিম হয়তো পড়ে গেল, আস্তে আস্তে সেটাকে গলে তরলে পরিণত হয় পানি। তো এরকম পদার্থের এই যে আমরা পানিকে আমরা বরফ আকারে দেখলাম, শক্ত কঠিন অবস্থা, এটা কিন্তু পানিরই একটি নির্দিষ্ট আকার যে বরফে আমি দেখছি। আবার আমরা এই পানির সাহায্যে যখন ভাত রান্না করে খেতে যাই তখন জলীয় বাষ্প আকারে উড়ে যায়, ওটাও কিন্তু পানিরই একটি অংশ। এদের কিন্তু রাসায়নিক কোনো পরিবর্তন হয়নি। যে পানির গঠন তোমরা সে ছোটোবেলা থাকতেই দেখে এসছো যে পানির গঠন পানির আণবিক সংকেত H2 আমরা লিখি। তো এইটা বরফেরও তোমার H2O, পানিও সে H2O, আবার জলীয় বাষ্প, এই তিনটা অবস্থায় কিন্তু পানির গঠন H2O। তাইলে আমরা কি বুঝলাম যে রাসায়নিক বিক্রিয়া যে আমরা দেখলাম, যে রাসায়নিক ভৌত পরিবর্তনের কথা আমরা প্রথমে তোমাদেরকে বলছি যে ভৌত পরিবর্তন তার রাসায়নিক কোনো পরিবর্তন কিন্তু ঘটেনি বা রাসায়নিক কোনো পরিবর্তন ঘটবে না, এটাই লগে ভৌত পরিবর্তন। তাহলে রাসায়নিক পরিবর্তনটা কেমন? রাসায়নিক পরিবর্তনটা এমন যে তার ভৌত পরিবর্তনের সাথে সাথে তার গাঠনিক পরিবর্তনও চেঞ্জ হয়ে যাবে, এইরকম জিনিসটাই হলো গিয়ে রাসায়নিক পরিবর্তন। আমরা যদি বলি যে আমরা যে বাসা বাড়িতে আমরা যে গ্যাসের চুলায় গ্যাস ব্যবহার করি, সেই গ্যাসটা কিন্তু কোনো কিছুই নয়, মিথেন। যেটা নিয়ে তোমরা পরে চতুর্দশ অধ্যায়ে আমরা আলোচনা করব যে এটা জৈব যৌগর একটা যৌগর নাম মিথেন। এই মিথেন আমরা আগুন জ্বালাতে গেলে অবশ্যই জানি যে রাসায়নিক দহন বিক্রিয়া মানেই অক্সিজেনের উপস্থিতিতে বিক্রিয়া। তাহলে এই যে মিথেন এর সাথে অক্সিজেন বিক্রিয়া করে তোমার পানি হবে আর হলো গিয়ে কার্বন ডাইঅক্সাইড হবে। আমরা জানি জ্বালানি পুড়ায় সাধারণত কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়, সবাই তোমরা জানো। সে কাঠ জ্বালালেও কার্বন ডাইঅক্সাইড হবে, আবার গ্যাস জ্বালালেও আমাদের কার্বন ডাইঅক্সাইড গ্যাস হবে। তা কার্বন ডাইঅক্সাইড গ্যাস হবে আর জলীয় বাষ্প হয়ে কিছু উড়ে যাবে, এটা জলীয় বাষ্প হয়ে উড়ে যাবে, এটাই হবে লোকে যে তোমার মিথেনের পরিবর্তন। তাই এইরকম একটা পরিবর্তন যারা রাসায়নিক বিক্রিয়ায় অক্সিজেনের উপস্থিতিতে আমি বিক্রিয়া ঘটিয়েছি, পূর্ব অবস্থায় সে আর নেই, তার CH4 ছিল, O2 ছিল, সে CO2 এবং H2, যে সম্পূর্ণ ভিন্ন ধর্মী একটি পদার্থ তৈরি হবে, সেটা হলো গিয়ে রাসায়নিক পরিবর্তন। তো এটা গেল। তাহলে আমরা তোমাদেরকে বলেছিলাম যে আমরা প্রথমে রাসায়নিক বিক্রিয়ার ঘটার আগে যে রাসায়নিক বিক্রিয়ার দুটো শর্ত, যে তার পরিবর্তনটা কি ধরনের পরিবর্তন হয়। 1 ভৌত পরিবর্তন, 2 রাসায়নিক পরিবর্তন। ভৌত পরিবর্তনে তার রাসায়নিক গঠনের কোনো পরিবর্তন হবে না, আকার আকৃতির পরিবর্তন হবে। আর রাসায়নিক পরিবর্তনে তার আকার আকৃতি পরিবর্তনের সাথে সাথে তার আণবিক গঠনেরও পরিবর্তন হয়ে যাবে। তো এরকম একটা আমরা বলেছি, যেমন মিথেন। এটা আর একটা তোমাদের বইয়ে আছে যে ক্যালসিয়াম কার্বনেট এবং
HCl মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড, ক্যালসিয়াম কার্বনেট প্লাস HCl। এটা তোমার রাসায়নিক বিক্রিয়া করে কার্বনেট যৌগ থাকলেই, আমরা বলেছি আগের রাসায়নিক, আমরা এর আগের অধ্যায়ে যখন আমি তোমাদেরকে দেখাইছি বলেছি যে কার্বনেট যৌগ যদি থাকে তাহলে কার্বন ডাইঅক্সাইড একটু উৎপন্ন হবেই। তো প্রথমে আমরা মূল যৌগটাতে আসি, ক্যালসিয়াম এই শেষে ক্লোরিনের সাথে যুক্ত হবে, ক্যালসিয়াম ক্লোরাইড। যেহেতু ক্যালসিয়ামের যোজনী 2, ক্লোরিনের যোজনী 1, এই জন্য আমরা ক্লোরিনকে 2 এবং আর ক্যালসিয়ামের যোজনী 2 একে দিব, আর ক্যালসিয়ামের যোজনী 1 একে দেওয়া লাগে না। আর আমরা বলেছি যে কার্বনেট থাকলে কার্বন ডাইঅক্সাইড একটি গ্যাস হবে এবং পানি, এটা উৎপন্ন হবে। তো এটাও একটি রাসায়নিক পরিবর্তনের, আমি রাসায়নিক পরিবর্তনের উদাহরণ তোমাদেরকে দেখালাম, এটা বইয়ে আছে। এখন রাসায়নিক বিক্রিয়ার শ্রেণীবিভাগ আমরা বলেছিলাম তোমাদের শুরুতে যে আমাদের আজকে আমাদের যে কয়টি পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করব তার ভিতরে আমাদের আছে রাসায়নিক পরিবর্তন। আমরা বলেছি এখন রাসায়নিক বিক্রিয়ার শ্রেণীবিভাগ, এই রাসায়নিক বিক্রিয়াটা আমরা শ্রেণীবিভাগ সংযোজন, বিয়োজন, এরকম আমরা ক্লাস 8 পড়েছি, পলিমারকরণ পড়েছি, কিন্তু এইগুলো কিন্তু একটা ওই যে জারণ বিজারণ বিক্রিয়ার একটি অংশ। কিন্তু রাসায়নিক বিক্রিয়ার শ্রেণীবিভাগটা হবে রাসায়নিক বিক্রিয়ার কিছু লক্ষ্যর পরে ডিপেন্ড করেই কিন্তু এই রাসায়নিক বিক্রিয়ার শ্রেণীবিভাগগুলো প্রথমত আলোচনা করা হয় রাসায়নিক বিক্রিয়ার দিকের উপরে নির্ভর করে। প্রথম শর্ত, রাসায়নিক বিক্রিয়ার দিকের উপর নির্ভর করে, রাসায়নিক বিক্রিয়ার দিক, এই দিকের উপর নির্ভর করে, রাসায়নিক বিক্রিয়ার দিকের উপর নির্ভর করে জারণ বিজারণ বিক্রিয়া। তারপরে আছে যে তাপের উপর নির্ভর করে, তাপের ভিত্তিতে। তাপের ভিত্তিতে আমরা বোঝাতে চেয়েছি যে এটা এই রাসায়নিক বিক্রিয়াটায় তাপ উদ্গীরণ হবে, মানে তাপ তৈরি হবে না তাপ শোষিত হবে, এটা তাপের উপর ভিত্তি করে। তাপের উপর ভিত্তি করে 3 জারণ বিজারণ, জারণ বিজারণ, ইংরেজিতে রেডক্স, নন রেডক্স বিক্রিয়ার কথা বলা হয়েছে। তো আমরা প্রথমে আসি যে আমাদেরকে বলা হয়েছে যে রাসায়নিক বিক্রিয়ার দিক, এটা আমরা কি করে বুঝবো যে এটার উপরে ডিপেন্ড করে রাসায়নিক বিক্রিয়া হবে। তা আমরা বলেছি যে রাসায়নিক বিক্রিয়ার দিক দুটো হবে, এক সম্মুখমুখী বিক্রিয়া, মানে বিক্রিয়া করে সামনে শুধু উৎপাদই তৈরি হবে, এটা হলো একমুখী বিক্রিয়া। তাহলে রাসায়নিক বিক্রিয়ার আবার 2 প্রকার, এক একমুখী বিক্রিয়া, 2 উভমুখী বিক্রিয়া, উভমুখী বিক্রিয়া। তাইলে আমরা প্রথমে একমুখী বিক্রিয়া দেখব, তারপরে উভমুখী বলবো। তাই একমুখী বিক্রিয়ার চিহ্ন তোমার একটা অ্যারো চিহ্ন দিয়েই বোঝানো হবে, আর যেটা আমরা যে রাসায়নিক বিক্রিয়ার যে কি করি সমতাকরণের আগে যেটা আমরা দেখাই যে একটা অ্যারো চিহ্ন দিয়ে দেখাই, সেটাই একমুখী বিক্রিয়া। আর উভমুখী বিক্রিয়ার একটা চিহ্ন আমরা আছে রিভার্সেবল বলি, যে এইটা এইদিকে এইটা এইদিকে, মানে এর তাপচাপ সরাই নিলে এইদিকে বিক্রিয়ক এবং বিক্রিয়ক উৎপাদকে পরিণত হবে, উৎপাদক আবার বিক্রিয়কে পরিণত হবে। যা হোক, আমরা দেখি যে একমুখী বিক্রিয়া কি। যে রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থগুলো উৎপাদকে পরিণত হবে, পুনরায় আর বিক্রিয়কে পরিণত হবে না, এটা হলো একমুখী বিক্রিয়া। তা সেটা কেমন? যে আমরা যদি বলি যে ক্যালসিয়াম কার্বনেটকে আমরা যেটা দেখিয়েছিলাম, শুধু ক্যালসিয়াম কার্বনেটকে যদি আমরা তাপ দিই তাহলে ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। শুধু ক্যালসিয়াম কার্বনেটকে দিয়েই আমরা যদি বলি এটা ক্যালসিয়াম অক্সাইড অর্থাৎ চুন, মানে চুনা পাথরকে যদি আমরা তাপ দিই তাহলে সে কার্বন ডাইঅক্সাইড গ্যাস হয়ে কিছুটা উড়ে যাবে, এবং আর এটা সলিড, মানে এসতে দেওয়া আছে তোমরা দেখবা সলিড, এটা লিকুইড, এটা গ্যাস, জিতে গ্যাস, কার্বন ডাইঅক্সাইড গ্যাস হয়ে উড়ে যাবে। তাহলে এইটা হলো একমুখী বিক্রিয়া। উভমুখী বিক্রিয়া কীরকম? যে রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থ বিক্রিয়া করে উৎপাদে পরিণত হবে, আবার উৎপাদ পদার্থগুলো বিক্রিয়া করে
বিক্রিয়কে পরিণত হবে। এরকম বিক্রিয়াকে আমরা উভমুখী বিক্রিয়া বলি। এরকম একটি উদাহরণ আমরা বলবো প্রথমে। তাহলে এটা ছিল একমুখী বিক্রিয়া। আর উভমুখী বিক্রিয়া নাইট্রোজেন এবং হাইড্রোজেন মিলে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয়, NH3। এটা হেবারবস পদ্ধতিতে অ্যামোনিয়া গ্যাস পদ্ধতি। অ্যামোনিয়া গ্যাস কিন্তু উৎপাদন করতে হয় অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করতে, অ্যামোনিয়াম যৌগ উৎপন্ন করতে প্রথমে অ্যামোনিয়া গ্যাস তৈরি করতে হয়। সেটা বিজ্ঞানী হেবার এবং বস নামে দুইজন বিজ্ঞানী তারা যৌথ চেষ্টা করে হেবার-বস পদ্ধতি অ্যামোনিয়া গ্যাস উৎপাদনের পদ্ধতি উনি আবিষ্কার করেছিলেন তারা দুইজন। তাই এখন এই বিক্রিয়াতে বলা হয়েছে যে এইটার উপরে আয়রন চূর্ণ এবং একটি নির্দিষ্ট তাপ চাপের উপরে ডিপেন্ড করে এই বিক্রিয়াটা একটা নির্দিষ্ট প্রকোষ্ঠে রেখে, এক প্রকোষ্ঠে নাইট্রোজেন এক প্রকোষ্ঠে হাইড্রোজেন রেখে এই দুটোকে একসাথে, যদি তোমরা বাজারে গিয়ে দেখবা যে ওয়েল্ডিং মেশিনে যেমন ওইটা অক্সি অ্যাসিটিলিন শিখা বলে, দুটো তার একসাথে মিশায় ধরলে ওটা দুটো পাইপ আসে এক জায়গায় মিশায় ধরলে কত সুন্দর নীলাভ আগুন হয়। এটা কিন্তু প্রায় 3200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, যা দিয়ে তোমাদের সাইকেল বা কোনো কিছু ভেঙে চুরে গেলে লোহার জিনিস সেখানে জয়েন্ট দিতে ব্যবহৃত হয়। তা যা হোক, তো এইরকম হাইড্রোজেন এবং নাইট্রোজেন এইরকম দুটো গ্যাস আমরা যদি একসাথে বা আলাদা প্রকোষ্ঠে রেখে তাদেরকে নির্দিষ্ট পরিমাণ অনুপাতে মিশায়ে আমরা একটা প্রকোষ্ঠে নির্দিষ্ট তাপচাপ শর্তে আমরা দিই, তাহলে সেইটা অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয়। এই অ্যামোনিয়া গ্যাস উৎপাদনতে আমি যে নির্দিষ্ট তাপচাপের কথা বলেছিলাম সেটা হলো গিয়ে তোমার 200 থেকে 250 অ্যাটমসফিয়ার তাপমাত্রা। আমরা স্বাভাবিক যে বায়ুচাপ আছে এই বায়ুচাপের চেয়ে বেশি চাপ 200 থেকে 250 অ্যাটমসফিয়ার আর 450 থেকে 550 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। 450 থেকে 550 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আর 200 থেকে 250 অ্যাটমসফিয়ার চাপ। এটা চাপ আর এটা তাপ, এইটার পরে ডিপেন্ড করে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয়। এই উদাহরণটা কিন্তু তোমাদের যখন আমরা পড়াবো যে তাপের উপর ভিত্তি করে এতে কিন্তু আবার তাপ উৎপাদিত হয়, এই জন্য একে তাপ উৎপাদী বিক্রিয়াও বলে। তা যা হোক, আমাদের বইয়ে আরেকটি উদাহরণ আছে সেটাও জৈব যৌগ, তবুও আমি একটু বলে যাব তোমাদেরকে এখন, যে ইথানল C2H5OH ইথানল অ্যাসিটিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে COOH অ্যাসিটিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে ইথানয়িক অ্যাসিড। আমরা ইথানয়িক অ্যাসিড হলো আন্তর্জাতিক পদ্ধতিতে বলবো, এটার উদ্ভূত বা জাত পদ্ধতিতে অ্যাসিটিক অ্যাসিড বলে CH3COOH। আর ইথানল OH যুক্ত হয়ে জৈব যৌগকে ইথানল বলে। তাই ইথানল, এটা আমরা বইয়ে লেখা আছে যে ইথানয়িক অ্যাসিডের সাথে ইথানয়িক অ্যাসিড জৈব যৌগ, এটা জৈব অ্যাসিড। ইথানয়িক অ্যাসিডের সাথে এই যে আমরা এখন বলবো যে এটা কেন উভমুখী বিক্রিয়া, এটা একটা হাইড্রোক্লোরিক অ্যাসিড হলো এর একটা শর্ত, যে হাইড্রোক্লোরিক অ্যাসিডের উপস্থিতিতে এইটা ইথানয়েট এস্টার উৎপন্ন হবে। ইথানয়িক যে CH3COO আর এর পাশে C2H5, এটা উৎপন্ন হবে ইথানয়েট এস্টার। এটাকে এস্টার বলে, COO গ্রুপ থাকছে মাঝখানে, ইথানয়েট এস্টার উৎপন্ন হবে। আর আমরা জানি যে এটা মিলে অ্যাসিড আর ক্ষার OH মূলকের মতো H2O পানি উৎপন্ন হবে। তো এখানে আমরা একটা নির্দিষ্ট শর্তের কথা বলেছি যে হাইড্রোক্লোরিক অ্যাসিড একটি নির্দিষ্ট শর্তের কোনো কিছু থাকলে, এইটা যদি আমরা এই শর্তটা উঠাইনি যে হাইড্রোক্লোরিক অ্যাসিড দিব না, তাইলে এটা ভেঙে আবার সেই ইথানল এবং ইথানয়িক অ্যাসিডে
পরিণত হবে, মানে স্বাভাবিক অবস্থায় থাকবে, সে কোনো আর বিক্রিয়া করে নতুন কোনো উৎপাদ তৈরি করবে না। তাহলে এই ছিল মোটামুটি রাসায়নিক বিক্রিয়ার দিকের উপর ভিত্তি করে মানে রাসায়নিক বিক্রিয়াকে দুই ভাগে ভাগ করা যায়, একটা একমুখী বিক্রিয়া, একটা উভমুখী বিক্রিয়া। এইটা মোটামুটি দুই ধরনের ছিল। এবার রাসায়নিক বিক্রিয়ার তাপের পরিবর্তন, রাসায়নিক বিক্রিয়ায় তাপের উপরে ভিত্তি করে তোমার রাসায়নিক বিক্রিয়াকে দুই ভাগে ভাগ করা যায়। সেটা হলো গিয়ে এইটারও 1 নাম্বার তাপ উৎপাদী বিক্রিয়া। তাপ উৎপাদী বিক্রিয়ায় একসাথে তাপোৎপাদী বিক্রিয়া বলবো, তাপোৎপাদী বিক্রিয়া আর 2 তাপহারী বিক্রিয়া, তাপহারী বিক্রিয়া। তা যা হোক, তাহলে এটা আমাদের মোটামুটি বোঝা গেল যে রাসায়নিক বিক্রিয়ায় তাপের উপরে ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়াকে দুই ভাগে ভাগ করা যায়, একটাই তাপ উৎপাদন হবে আর একটাই তাপ কমে যাবে, মানে তাপ উৎপাদন হবে না বরং তাপ আরও কমে যাবে। তো সেক্ষেত্রে আমরা তাপ উৎপাদী বিক্রিয়াকে প্রথমে আমরা সেই নাইট্রোজেন হাইড্রোজেন তাপ উৎপাদী বিক্রিয়াকে দেখাইছিলাম যে নাইট্রোজেন আর হাইড্রোজেন মিলে এটা উভমুখী বিক্রিয়া, অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয় 200 থেকে 250 ডিগ্রি 250 অ্যাটমসফিয়ার চাপ আর 450 থেকে 550 ডিগ্রি সেন্টিগ্রেড তাপ, এটার উপরে নির্ভর করে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয়। এতে কিন্তু তাপের উৎপাদন হয় এবং তা সে 92 কিলোজুল, এত কিলোজুল 92 কিলোজুল তাপ উৎপন্ন হয়। তাই এই বিক্রিয়াটাকে আমরা তাপ উৎপাদী বিক্রিয়া বলবো। তাহলে যে রাসায়নিক বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয় তাদেরকে আমরা তাপ উৎপাদী বিক্রিয়া বলি। এবার প্রণালীতে ওই যে আমরা বলেছি যে 1 মোল নাইট্রোজেন 1 মোল হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে 2 মোল, এটা যদি আমরা করি যে কি বলে হাইড্রোজেন, এখানে মোটামুটি 3 আছে, তাহলে এখানে 3 তো বানানো সম্ভব নয়, এখানে যদি আমি 2 দিই তা এখানে 3 দিলে 3 দুগুণে 6, এখানে 3 আছে, এখানে 2 দিলে হবে। এইটা মোটামুটি 1 মোল নাইট্রোজেন 3 মোল হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে 2 মোল অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয়। 1 মোল নাইট্রোজেন 3 মোল হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে 2 মোল অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয় এবং এতে 92 কিলোজুল তাপ উৎপন্ন হয়। তা যা হোক, এটা ছিল তাপ উৎপাদী বিক্রিয়া। এবং দ্বিতীয়টা ছিল তাপহারী বিক্রিয়ার কথা যদি আমরা বলি, মোটামুটি এই তাপ উৎপাদী বিক্রিয়ায় অবশ্যই এখানে আমরা বলেছি যে তাপচাপের একটা মানে জিনিস থাকে। এক্ষেত্রে তাপ উৎপন্ন হয়েছে যে বলেছে ডেল্টা এইচের মান যদি ঋণাত্মক হয় তাহলে সেটা কিন্তু এইটার আমরা এই তাপটাকে আমরা আলাদা করে ডেল্টা এইচ দিয়ে লিখতে পারি। যদি এটা 92 জুল, এটা বেশি পরিমাণ তাপ উৎপন্ন হয়ে যায়, এর চাইতে এটা বেশি, এটা এক্ষেত্রে ডেল্টা এইচের মান ঋণাত্মক হলে তাপ উৎপাদী বিক্রিয়া হয়। আর তাপহারী বিক্রিয়া তাপ বা তাপ শোষী বিক্রিয়াও বলে, যে রাসায়নিক বিক্রিয়ায় তাপের উদ্গীরণের জায়গায় তাপের শোষণ ঘটে, মানে তাপমাত্রা কমে যায়, তাকে আমরা তাপহারী বিক্রিয়া বলবো। যে রাসায়নিক বিক্রিয়ায় তাপ শক্তির শোষণ ঘটে তাকে তাপহারী বিক্রিয়া বলে, এরকম বলা হয়েছে। এখানে বলেছে নাইট্রোজেন এবং অক্সিজেন তাপহারী বিক্রিয়া। আমরা যদি বলি নাইট্রোজেন এবং অক্সিজেন মিলে তাপহারী বিক্রিয়া, নাইট্রোজেন এবং হাইড্রোজেন মিলে নাইট্রোজেন এবং অক্সিজেন মিলে নাইট্রিক অক্সাইড উৎপন্ন হলো। এই নাইট্রিক অক্সাইডের সাথে এইখানে কিন্তু 180 কিলোজুল তাপ শোষিত হবে। তাহলে এইখানে বলা হয়েছে যে নাইট্রোজেন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে 1 মোল নাইট্রোজেন 1 মোল হাইড্রোজেনের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে 2 মোল নাইট্রিক অক্সাইড উৎপন্ন হয় এবং 180 কিলোজুল তাপ শোষিত হয়। 180 কিলোজুলের সাথে 180 কিলোজুল তাপ শোষিত হবে। এই 180 কিলোজুল তাপ শোষিত হবে, এটি তাপশোষী বিক্রিয়া। এটা মোটামুটি আমাদের তাহলে রাসায়নিক বিক্রিয়ায় তাপের উপর ভিত্তি করে তাপ উৎপাদী বিক্রিয়া এবং তাপহারী বিক্রিয়া, এই দুটো আমরা দেখলাম। এখন আছে যে রাসায়নিক বিক্রিয়ায় জারণ বিজারণ।
ইলেকট্রনের স্থানান্তরের উপরে নির্ভর করে আমরা জারণ বিজারণ, এটা হলো ইলেকট্রন স্থানান্তর, ইলেকট্রন স্থানান্তর মানে ইলেকট্রনের আদান প্রদান ঘটবে এর উপরে। এটার মানে আমরা রেডক্স বিক্রিয়া, এটা আমরা বলবো যে ইলেকট্রনের আদান প্রদান ঘটবে, এর উপর ভিত্তি করে তোমার রাসায়নিক বিক্রিয়াকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো রেডক্স মানে জারণ, আর জারণ এবং বিজারণ বিক্রিয়া। তা যা হোক, তা আমরা বলবো যে যদি ইলেকট্রনের আদান প্রদান ঘটে তা সেই ক্ষেত্রে মানে সেটি তার উপরে ভিত্তি করেও একটা ইলেকট্রনের দান ঘটবে, অপর বিক্রিয়ায় তার ইলেকট্রন গ্রহণ করবে। এটার উপরে ভিত্তি করে মোটামুটি রাসায়নিক ইলেকট্রনের উপর স্থানান্তরের উপর ভিত্তি করেও রাসায়নিক বিক্রিয়া হয়। তা বলেছে যে বিজারণ শব্দের প্রথম অংশ রেড এবং অক্সিডেশন জারণ শব্দের প্রথম অংশ অক্স সমন্বয়ে গঠিত হয় রেডক্স, অর্থাৎ এর নাম থেকেই বোঝা যায় যে রেডক্স অর্থ জারণ আর বিজারণ। জারণ বিজারণ বিক্রিয়ায় বিক্রিয়ক সময়ের মধ্যে ইলেকট্রনের আদান প্রদান ঘটে। একটি বিক্রিয়ক ইলেকট্রন ত্যাগ করে, যে ইলেকট্রন ত্যাগ করবে, এবং অপর বিক্রিয়াটি সেই ইলেকট্রনকে গ্রহণ করে। সুতরাং জারণ বিজারণ বিক্রিয়াকে দুইটি অর্ধাংশে বিভক্ত। এক অর্ধাংশে বিক্রিয়ক ইলেকট্রন ত্যাগ করে যাকে জারণ বা অর্ধ বিক্রিয়া বলে, অপর অংশে অন্য একটি বিক্রিয়ক ইলেকট্রন গ্রহণ করে যাকে বিজারণ বা অর্ধ বিক্রিয়া বলে। উল্লেখ্য যে জারণ বিজারণ বিক্রিয়ায় যে বিক্রিয়াটি ইলেকট্রন ত্যাগ করে, তা যে ইলেকট্রন ত্যাগ করলো, এই জারণ বিজারণ বিক্রিয়ায় যে ইলেকট্রন ত্যাগ করবে সে নিজে কিন্তু বিজারক পদার্থ। এটা মনে রাখতে হবে যে ইলেকট্রন ত্যাগ যে করে এটা জারণ, এবং যে পদার্থটা এই ত্যাগটা করে সে নিজে বিজারক পদার্থ, এবং যে বিক্রিয়াটি ইলেকট্রন গ্রহণ করে তাকে জারক পদার্থ বলা হয়। যদি আমরা সোডিয়াম এবং ক্লোরিনের কথা বলি, সোডিয়াম আর ক্লোরিন বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে। এই সোডিয়াম ক্লোরাইড বিক্রিয়ায় সোডিয়াম আমরা জানি সর্ববহিস্থ কক্ষপথে তার একটা ইলেকট্রন ছিল, তাইলে সে একটা ইলেকট্রন দান করবে। আর ক্লোরিন সে কি করেছিল, সর্ববহিস্থ কক্ষপথে 17টা, আমরা এইটার পারমাণবিক সংখ্যার কথা বলছি তোমাদেরকে, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11, ইলেকট্রন সংখ্যাও তাহলে 11। তাহলে সে প্রথম কক্ষপথে 2টো, পরের কক্ষপথে 8টা, 8 আর 2 10টা, তাহলে তার সর্ববহিস্থ কক্ষপথে ইলেকট্রন ছিল একটা, সে একটা ইলেকট্রন দান করবে। দান করে সে তাহলে যে ইলেকট্রন ত্যাগ করে, যে বিক্রিয়া ইলেকট্রন ত্যাগ করে তাকে জারণ বিক্রিয়া বলে, এবং যে ত্যাগ করেছে সেই পদার্থটাকে বিজারক পদার্থ বলে। আর ক্লোরিন 17, ইলেকট্রন সংখ্যা 17, সে প্রথম কক্ষপথে 2টো আর 8টা, 8 আর 2 10টা, সর্ববহিস্থ কক্ষপথে ছিল 7টা, সে একটা ইলেকট্রন পেলে তার অষ্টক পূরণ হয়। সেক্ষেত্রে সে সোডিয়ামের একটা ইলেকট্রন নিয়ে এই আয়নিক যৌগ সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়। এই সোডিয়াম ক্লোরাইডে ক্লোরিন সে একটা ইলেকট্রন নিয়েছে, সে নিজে নিয়ে বিজারিত হয়েছে, এবং সে ক্লোরিন তখন যে ইলেকট্রন গ্রহণ করেছে তাই সে জারক পদার্থ। তাহলে আমরা সোডিয়াম ক্লোরাইডের কথা দেখেছি যে মোটামুটি এই বিক্রিয়ায় সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করেছে, সেজন্য সে বিজারক পদার্থ, অপরদিকে ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করেছে তাই সে জারক পদার্থ। মোটামুটি এর পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে জারণ সংখ্যা কিভাবে বের করতে হয়, জারণ সংখ্যা, ইলেকট্রনের আদান প্রদান, এই জারণ সংখ্যার ক্ষেত্রে আমি তোমাদেরকে একটু বলে রাখি যে জারণের ক্ষেত্রে তোমরা সাধারণত ধাতু সমূহ ধনাত্মক হয় আর অধাতু সমূহ ঋণাত্মক হয়। তো এই বিষয়টা তোমরা আর একটু দেখে রাখবে, আমি বাকি অংশ তোমাকে দেখাবো। তা এই সামনে শারদীয় অনুষ্ঠান তোমরা বাড়িতে শুধুমাত্র ছুটি পেয়ে আমাদের এই আগামী সপ্তাহখানিক 22 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত ক্লাস হবে না। এই তারিখের পরে আমরা যথারীতি আবার ক্লাস শুরু করব। ততদিন পর্যন্ত তোমরা ভালো থেকো এবং বাড়িতে মোটামুটি বইয়ের সাথে থাকো, পড়াশোনার মধ্যে থাকো, তাহলে তোমরা ভবিষ্যৎ ভালো করে গঠন করতে পারবে। সবাইকে ধন্যবাদ। আমার ক্লাস আজকে এই পর্যন্ত।